আচ্ছা দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করবো সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোমরা পড়ছো, আর ওইটাতে বেসিক যে জিনিসগুলো আছে তোমরা দেখছো, আর ওখানে কিছু ম্যাথ দেখানো হয়েছিল, ওই ম্যাথগুলো একটু করবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে গতি চ্যাপ্টারটা আজকে শুরু করবো একদম বেসিক থেকে, মানে প্রত্যেকটা বিষয়টাকে আমরা এমনভাবে উপস্থাপন করবো যাতে তোমরা খুব ভালোবেসে করতে পারো। তবে যতটুকু পড়াবো মনোযোগ সহকারে বুঝবা, কারণ গতি চ্যাপ্টারটা যদি ভালো লাগা ধরে একটার পরে একটা দেখবে যে পরবর্তী চ্যাপ্টার গুলো পড়তে ভালো লাগছে, ঠিক আছে? তো আমরা গতি চ্যাপ্টারটা পড়বো। গতি চ্যাপ্টারটা শুরুতে আমাদের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কি জানবো? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। আর প্রশ্ন হলো প্রসঙ্গ কাঠামোটা কি? হোয়াট ইজ প্রসঙ্গ কাঠামো? না, আচ্ছা, বাংলিশ। দেখো, প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোন বস্তু অথবা পরিপার্শ্বের সাপেক্ষে কোন বস্তু বা পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোন কিছুর অবস্থান, তোমরা আমার লেখাটা বুঝতে পারছো? একটু খেয়াল করো, যখন বুঝতে অসুবিধা আমাকে বলবে, হ্যাঁ? যখন কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হয় তখন ওই বস্তু বা পরিপার্শ্বটাকেই আমরা কি বলবো? তখন এই বস্তু বা পরিপার্শ্ব প্রসঙ্গ কাঠামো বলবো। কি বলবো? প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে কোন বস্তু বা পরিপাটির সাপেক্ষে যখন কোনো বস্তুর আমরা অবস্থান নির্ণয় করি তখন তাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো বলি। যেমন ধরে নিই, হ্যাঁ, যে ধরো এখানে রহিম সাহেব একটা গাছের নিচে বসে থেকে, ধরো এটা একটা গাছ, খুব ভালো হলো না, তারপরে বোঝানো ধরো এটা হচ্ছে গাছ। এই গাছের নিচে আমাদের রহিম সাহেব বসে আছে, বসে কিন্তু দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে থাকতে দেখো তো যে এই গাছের আর এইটা হচ্ছে পাশ দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে একজন গাড়ি চালক, ধরো সে হচ্ছে মাইক্রো চালাই চলে যাচ্ছে, ঠিক আছে? আর দেখাতো যে এই গাছটাকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, এই গাছটাকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি, তাহলে এই গাছটা সাপেক্ষে এই মিস্টার রহিমকে আমরা কি বলবো? এটা হচ্ছে কার। রহিমটা কি হবে? দাঁড়ায় আছে, মানে এক জায়গাতে স্থির আছে। কিন্তু এই গাছের সাপেক্ষে আমরা যদি এই কারটাকে বলি, তার মানে কি গাছটাকে কারটা অতিক্রম করে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, তার মানে কি উভয় অবস্থায় আছে। তাহলে দেখো, এই যে রহিম সাহেবের এবং কার, এরা স্থির আছে কি গতি আছে, এটা আমরা কিভাবে ডিফাইন করলাম? এই যে এই গাছের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে এদের আমরা কি অবস্থান নির্ণয় করলাম, যে এর অবস্থান কি এখানে দাঁড়ায় আছে, আর এর অবস্থান কি এ হচ্ছে চলন্ত অবস্থায় আছে। তাহলে কি যার সাপেক্ষে এটা করলাম সেটাকে কি বলবো আমরা? প্রসঙ্গ কাঠামো। এখন সাপোজ ধরো এই কারের মধ্যে ধরো জব্বার ও শফিক, হ্যাঁ, দুজন বসে আছে, আর ড্রাইভার হচ্ছে যে গাড়ি চালাচ্ছে। বাইরে দুজন দেখা যাচ্ছে যে জব্বার হচ্ছে যে ড্রাইভার, আর শফিক হচ্ছে যে প্যাসেঞ্জার, দুজন বসে আছে। এখন বলো তো যে এই যে জব্বার,
আর শফিক, এরা দুজনে কারের মধ্যে বসে আছে। এবং কারের মধ্যে বসে আছে, এরা যখন এই যে এই রফিককে এবং এই গাছটাকে, এটা কি ট্রি অর্থাৎ এটা একটা গাছ, এই জব্বার এবং শফিক যখন এই গাছ এবং রহিমের দিকে তাকাবে, তখন বলতো যে এদের দুইজনের সাপেক্ষে এই গাছ এবং রহিম সাহেব দুইজনে কি গতিশীল না? মনে হবে না যে ওদেরকে এই গাছ ছেড়ে মানে পেছনের দিকে চলে যাচ্ছে, মানে গাছ পেছনের দিকে দৌড়াচ্ছে, এরকমটা মনে হয় না? যেমন বাসে উঠলে গাড়ি উঠলে আমরা দেখতে পাই যেমন হচ্ছে সবকিছু আমরা পেছন দিকে দৌড়াচ্ছে। তাহলে জব্বার এবং শফিকের এদের দুইজনের সাপেক্ষে তাই দেখো তো যে আমাদের গাছ এবং রহিম সাহেব কি গতিশীল, তাই নাকি? তাহলে ভাবো যে এইখানে প্রসঙ্গ কাঠামোটা এটা হচ্ছে তুমি কার সাপেক্ষে কি নির্ণয় করছো। ধর এদের সাপেক্ষে এরা কি স্থির, আবার এদের সাপেক্ষে এরা কি গতিশীল। কিন্তু দেখো তো, ধরো জব্বার ড্রাইভার বললো যে শফিককে, যে দেখা যাচ্ছে জব্বারের স্যার হচ্ছে শফিক, যে স্যার আপনি আমার সাপেক্ষে তো বসে আছেন, তার মানে কি আপনি তো স্থির। কিন্তু গাছ আর রহিম ওরা তো দেখছি দৌড় মারি চলে যাচ্ছে পিছন থেকে, মনে হচ্ছে রিয়েলি কি ওরা চলে যাচ্ছে, তাই না? কিন্তু ড্রাইভারের সাপেক্ষে এই যে ওর পাশে বসে আছে শফিক, সে কি স্থির। কিন্তু জব্বারের সাপেক্ষে এই যে রহিম সাহেব এবং গাছ কি গতিশীল না? তাহলে দেখো যে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে আসলে তুমি কোন বিষয়টা, পরিবেশের কোন অংশটাকে সাপেক্ষ হচ্ছে, এই পরিবেশের তুমিও তো একটা অংশ, যে কোনো কিছু একটা কি তুমি ওটাকে একটা বিন্দু ধরে নিতে পারো, পরিবেশের যে কোনো একটা অংশকে তুমি কেন্দ্র করে অপর একটি কোন একটি বস্তু বা অন্য কোনো কিছু তুমি অবস্থান নির্ণয় করতে পারো। তুমি যাকে ধরে নিয়ে এই অবস্থানটা নির্ণয় করছো, যাকে ধরলা, যেমন এখানে কি জব্বারের সাপেক্ষে শফিক গতিশীল, কিন্তু গাছ এবং রহিম সাহেব গতিশীল। আবার রহিমের সাপেক্ষে গাছ স্থিতিশীল, মানে ওখানে দাঁড়ায় আছে, কিন্তু কার কি চলতেছে, তার মানে কি জব্বার এবং শফিক চলন্ত অবস্থায় আছে। তার মানে কি দেখো তো যে প্রসঙ্গ কাঠামো এক এক সময় এক একটা হচ্ছে কেন, আমরা কোনটাকে ধরে অন্য একটা বস্তুর অবস্থান নির্ণয় করছি, মানে কি যাকে ধরে আমরা অন্যের অবস্থান নির্ণয় করতেছি, ওই যে জিনিসটা ধরতেছি সেটাকে কি বলছি আমরা প্রসঙ্গ কাঠামো। তাই বলা হচ্ছে যে কোনো বস্তু বা পরিপার্শ্বের সাপেক্ষে কোনো কিছু অবস্থান নির্ণয় করা হয়, যে যে কোন তখন ওই বস্তু বা পরিপার্শ্বকে কি বলা হয়, প্রসঙ্গ কাঠামো বলে। ঠিক আছে, ওকে। তো এটা যদি বুঝে থাকো, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে স্থিতি এবং গতি। যেহেতু এখান থেকে আমরা স্থির এবং জড়তা এই দুইটা বিষয় বুঝলাম, মানে গতিশীল অবস্থায় আছে কি স্থিতিশীল অবস্থায় আছে, তো এখান থেকে যে বিষয়টা আসছে দেখো যে স্থিতি এবং গতি। দেখো স্থিতিটা বুঝো, স্থিতি স্থিতি কি দেখো, প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু, কোন বস্তুর অবস্থান পরিবর্তন না হলে ওই অবস্থাকে আমরা কি বলি, স্থিতি বলি। যেমন আমাদের এই যে রহিমের সাপেক্ষে গাছ, গাছের সাপেক্ষে রহিম, যখন আমরা রহিমের সাপেক্ষে গাছকে বলবো তখন রহিম কি প্রসঙ্গ কাঠামো আর গাছটা কি স্থির অবস্থাতে, তার মানে কি রহিমের সাপেক্ষে গাছের যে অবস্থাটা সেটা কি স্থিতি। আবার গাছের সাপেক্ষে কার চলে যাচ্ছে বা রহিমের সাপেক্ষে কার চলে যাচ্ছে, তার মানে কি একে যদি গাছ যদি প্রসঙ্গ কাঠামো ধরি তাহলে কারটা কি গতিশীল। তাহলে এবার দেখো গতি, গতিটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হলে
তাহলে অবস্থার পরিবর্তন হয়, তাহলে যেই পরিবর্তনটা তোমরা দেখতেছো ওই অবস্থাকে আমরা কি বলতেছি? গতি বলতেছি। বুঝতে পারছো তো? গতি। এখন এখান থেকে দুইটা কথা আসে, স্থিতি এবং গতি যদি বোঝো তাহলে দুইটা কথা আছে, একটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি, আর একটা কি পরম স্থিতি আর পরম গতি। এখন এই চারটা বিষয়টা দেখো, চারটা বলতে দুটা বিষয়, একটা আপেক্ষিক আর পরম। আর তুমি এখানে বলো তো যে জব্বার এবং শফিক, জব্বার বলতে স্যার আপনি কি স্থির, কার সাপেক্ষে? জব্বারের সাপেক্ষে। আর শফিকের সাপেক্ষে জব্বার স্থির। কিন্তু এই যে রহিম সাহেব যদি জব্বার এবং শফিককে দেখে, তাহলে কি জব্বার আর শফিক কি স্থির নাকি দুজন গতিশীল? গতিশীল। আবার দেখো গাছের সাপেক্ষে যদি রহিমকে দেখা হয়, কি রহিম কি স্থির, কিন্তু কি জব্বার কি আর শফিক কি গতিশীল না? এখন খেয়াল করো যে ধরো কেউ একজন পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যায় দাঁড়ায় আছে, হ্যাঁ, ধরো আমি এই সংজ্ঞাটা একটু মুছে দিই। ধরো এটা হচ্ছে কি আমাদের পৃথিবী, হ্যাঁ, আর এখান থেকে ধরো একজন ভিন্ন দেশি গ্রহে বসবাস করছে, এ যদি পৃথিবীকে দেখে কি দেখবে? যে এই যে পৃথিবীটাকে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে না, তার মানে কি এ দেখবে গাছও ঘুরতেছে, পৃথিবী কি ঘুরলে কি গাছেরও অবস্থান পরিবর্তন হচ্ছে, রহিম সাহেবেরও, কাটার সবকিছু কি অবস্থান পরিবর্তন হবে। এখন বলতো যে এর সাপেক্ষে এরা সবাই কি গতিশীল না? সৌরজগতের প্রত্যেকটা গ্রহ কি ঘুরে নিজ অক্ষে। আবার গ্যালাক্সিতে যদি যাও তাহলে গ্যালাক্সি যেটা আমাদের নক্ষত্র মানে সূর্য, সৌরজগৎটা যে আমাদের ছায়াপথকে কেন্দ্র করে ঘুরছে, তার সাথে কি সূর্য আবার কি গতিশীল না? তো দেখা যাচ্ছে যে আমাদের ওইরকম ছায়াপথের মধ্যে আরেকটা ওইরকম কোন একটা হচ্ছে যে যেটাকে বলা হয় মহাকাশ, মহাকাশ থেকে জলকে একদম দেখে, প্রত্যেকে কি হবে? গতিশীল হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো এরা কি কেউ কি স্থির? বৈধকে কেউ স্থির না। তাহলে কি আমরা এটাকে এগুলা পরম বলতে পারবো? মানে পরম বলতে যেটা অ্যাকচুয়ালি যে অবস্থা আছে সেই অবস্থায় আজীবন থাকবে, তুমি যেখান থেকে দেখো যেভাবেই দেখো সেটা কি বলবো? আমরা পরম বলবো। কিন্তু আপেক্ষিকটা কি? আপেক্ষিকটা হচ্ছে তুমি যখন কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ধরবা তার সাপেক্ষে ওর অবস্থা পরিবর্তন হবে। দেখো যে আমরা গাছের সাপেক্ষে কারকে বলছি কি গতিশীল, কিন্তু গাছের সাপেক্ষে রহিম সাহেব স্থির। কিন্তু আমরা যদি দেখাচ্ছি যে এই পৃথিবী নামক গ্রহের বাইরের অন্য একটি গ্রহ থেকে পৃথিবী নামক গ্রহের দিকে তাকাই, তাহলে কি ওর সাপেক্ষে কি হবে? পৃথিবীর গ্রহের সবকিছু কি ঘুরতেছে, তার মানে গতিশীল অবস্থায় আছে। তার মানে এটাই বলা হচ্ছে যে তুমি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যত করছি তার মানে কোনো কিছু কি আমাদের পরম নয়। মানে তুমি এই গাছটা ধরো রহিম সাহেব স্থির অবস্থায় আছে, তুমি যদি এই কাঠ থেকেও দেখো তাও স্থির দেখবা, বাইরে থেকে দেখো তাও স্থির দেখবা, এরকম কি হয়? কখনো হয় না। তার মানে মহাবিশ্বের কোনো কিছুই পরম নাই। তার মানে কি একটা কথা আসে, প্রশ্ন আসে যে কোনো কিছুই কি পরম নয়, অর্থাৎ গতিটাও কি পরম নাই, স্থিতিটাও কি পরম নাই, কিন্তু সবকিছু কি আপেক্ষিক, অর্থাৎ গতিটাও আপেক্ষিক হয়, স্থিতিটাও আপেক্ষিক হয়। তে এই আপেক্ষিক এবং পরম বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এই পরম একটা মানুষ আমাদের শুধু একজনই ছিলেন পৃথিবীতে, আমাদের নবী। তিনি হচ্ছে যে পরম, যার কোনো ভুল ত্রুটি নেই, আমরা তার আদর্শকে অনুসরণ করি। এরপরে আমরা কোনো কিছুকে সংজ্ঞায়িত করলে আমাদের সেই মহান যে মানুষটা, আমরা তার অনুসারী, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে কেন্দ্র করেই আমরা তার আদর্শকে ফলো করি, আমরা নিজেদের জীবনটা গঠনের চেষ্টা করি। তার মানে উনি হচ্ছে যে পরম মানুষ। এছাড়া পৃথিবীতে এখন পর্যন্ত কোনো পরম মানুষ নেই এবং কিয়ামতের আগ পর্যন্তও আসবে না। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে পরম এবং আপেক্ষিক বিষয়টা। আচ্ছা, তাহলে আমি এই বিষয়টা মুছে দিলাম। তাহলে দেখো এটা যদি বুঝে থাকো তাহলে তোমাকে
একটা প্রশ্ন করি, প্রশ্নটার অ্যান্সার দাও। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো স্থিতি এবং পরম নয় কোনো গতি, ব্যাখ্যা করো। খ নাম্বারে বললো, তাহলে ব্যাখ্যা করতে পারবা না? এই যে আমি এতক্ষণ ধরে যেগুলো যেগুলো কথা বললাম, এইগুলো তুমি তোমার নিজের মতো করে লিখে যদি দাও তাহলে কি তোমার হয়ে যাবে, কিন্তু বিষয়গুলো একটু অনুধাবন করতে হবে। দেখো ক খ কিন্তু একটু বুঝে পড়লে লেখা যায়, মুখস্থ সরাসরি না করলে হবে, তুই একটু জল বুঝতে পারো। ঠিক আছে, তো আমরা দেখি যে এখান থেকে দুই একটা কোশ্চেন নেই। দেখো এটা কোশ্চেন আসলে, নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? এটা তোমার যশোর বোর্ড 2022-এ দিশে আসছিল। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি ভূমিকা রাখে? আমি কোনটি বলো তো? ঘর, ওজন, ঘর্ষণ, গতি। ভর, ওজন, ঘর্ষণ, গতি। অবশ্যই উত্তরটা হবে কি, গতি, তাই না? রাস্তায় যদি চলাচল করো, ঘর্ষণ না থাকলে ঘর্ষণ থাকবেই, ঘর্ষণ না থাকলে তো আমাদের গাড়ি চলবে না, কারণ ওখানে খালি বারবার করে ঘুরতে থাকবে। আবার ভর, ভর তো থাকবেই, ভর 100 কেজি 200 কেজি যে কোনো কিছু থাকতে পারে। ওজন, ওই ভরের সাথে আমরা অভিকর্ষ স্তর যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা কি, ওজন। কিন্তু গতি দেখো তো, যে কোনো ভরের বস্তু তুমি যদি রাস্তার মধ্যে চলাচল করো, ধরো রাস্তা একদম পিচ্ছিল, 100 কেজির বস্তু যদি নিয়ে যেতে চাও, ভারীর কারণে কি চাকা সামনে আগে চলে যাবে, ঘর্ষণ না থাকে তাহলে ওখানে কি বারবার ঘুরতে থাকবে না? তার মানে কি, ঘর্ষণ যদি ওখানে যদি না থাকে তাহলে কি হবে, ঘুরতে থাকবে। কিন্তু আমাদের ঘর্ষণ যদি থাকে তাহলে কি সুন্দর করে চলে যাবে। তবে দেখো যে ঘর্ষণের বিষয়টা একটু আলাদা হয়, কারণ ঘর্ষণটা তোমার গতির সাথে রিলেটেড। কারণ তোমার যদি ওই বস্তু যদি গতি যদি না থাকে, যদি স্থির দাঁড়াই থাকে, তাহলে সেখানে তুমি ঘর্ষণটা পাচ্ছ না। আবার দেখো ভর, ভর যে কোনো ভরের বস্তু, একটা গাড়ির উপর তুমি 10 কেজি 20 কেজি ভরে যে কোনো বস্তু রাখতে পারো। আর ওটা সাথে যদি আমরা ওজনটা গুণ করে দিই, মানে অভিকর্ষ ত্বরণটা, তাহলে কি পাবো, ওজন পাবো। কিন্তু এই সবগুলা যেটাই বলো, আমাদের এই গতি জিনিসটা যদি না থাকে, কোনো কিছু এক জায়গায় আরেক জায়গায় স্থানান্তরিত হবে না। ভর আর ওজনটা তো হবে না, তোমাদের প্রবলেমটা হবে ঘর্ষণ এবং গতির সাথে। তো নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে ঘর্ষণটা অবশ্যই জরুরি, কিন্তু ঘর্ষণটা কখন তৈরি হবে, গতি না। তোমার গতি যদি আস্তে আস্তে হয় তাহলে ঘর্ষণটা কি কম হবে, গতি যদি অনেক দ্রুত হয় তাহলে ঘর্ষণটা বেশি হবে। তুমি বুঝছো যে আমাদের মেইন ভূমিকা রাখে কোনটা, গতি। তারপর দেখি আরেকটা প্রশ্ন আসছে কিনা। স্থির বস্তুর অবস্থায় কি বলে? আমরা জানি স্থির বস্তুর অবস্থাকে স্থিতি বলে। তো এরকম মানে কিছু কিছু কোশ্চেন করতে পারে স্থিতি গতি নিয়ে, তবে খ নাম্বারে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। পরম এবং আপেক্ষিক, এই গতি নয়, মানে সকল গতি কি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক, আবার কোনো গতি পরম নেই, পরম নেই কোনো স্থিতি, এটা ব্যাখ্যা করে, এটা দিতে পারে। সো এটা একটু ভালোভাবে মুখস্থ করবা। আর যে 3টা সংজ্ঞা লিখে দিয়েছে, 3টা সংজ্ঞা। এবার দেখো আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। বুঝছো? তাহলে দেখো যে বিভিন্ন প্রকার গতির ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, বিভিন্ন প্রকার গতি। এখন তোমরা নিজেরা এখন ভাবো তো যে গতি কেমন কেমন হতে পারে, একটু খেয়াল করো বা ভাবো পার্থিব জীবনে কেমন কেমন গতি তোমরা দেখো। ভাবা ছাড়া, ওকে এবার আমরা পড়ি। হ্যাঁ, যেমন প্রথমত যেটা করবো সেটা হচ্ছে কি, রৈখিক গতি।
রৈখিক গতি কাকে বলে? কোন বস্তুর গতি যদি একটি সরল রেখার ওপর সীমাবদ্ধ থাকে, কি বললাম? কোন বস্তুর গতি যদি একটি সরল রেখার ওপর, তাহলে কোন বস্তুর সরল রেখার ওপর সীমাবদ্ধ থাকে, তাহলে ওইরূপ গতিকে আমরা কি বলবো? রৈখিক গতি বলবো। এখন বলো তো এরকম কি সরল রেখার উপর? যেমন আমাদের রাস্তাতে চলছে, রাস্তাতে গাড়িগুলো চলে, আবার ট্রেন লাইনে ট্রেন চলছে, এটা কি একটা রেখা বরাবর হয় না? রেখা যেমন আমরা স্বাভাবিকভাবে যেই বেশিরভাগ যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে রেল লাইনের ভ্রমণ। এইটা হলে খুব সুন্দর করে বুঝবা, ঠিক আছে? এই রেল লাইনটা দেখছো কখনো যে এইভাবে যে এরকম ভাবে পাশাপাশি এত সুন্দর ভাবে মিশে হয়? হয় না। এত সুন্দর ভাবে এই রেল লাইনটা তোরা এই বাঁক হলেও একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সরল রেখাটাকে মেনটেন করে তৈরি করা হয়, ঠিক আছে? তো আমরা ট্রেনের যে গতিটাকে সেটাকে বলতে পারি সরলরৈখিক গতি, ঠিক আছে? তো সরলরৈখিক গতি দ্বারা আমরা রৈখিক গতি বলতে আমরা কি বুঝতেছি? যে কোনো বস্তুর গতি যদি সরলরেখা বরাবর, যেমন আমরা রাস্তার উপর দিয়ে সাইকেল চালাই, সুন্দর করে আমরা সাইকেল চলে যাচ্ছি, ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ওইখানে মতো আরেকটা গতি আছে, আমরা ওই গতিটা পরে পড়বো কারণ চাকা ঘুরতেছে, ওই গতিটা আর পরে বুঝবো। তো রৈখিক গতিটা বলতে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর থাকে তাহলে সেটাকে কি বলবো? আমরা রৈখিক গতি বলবো। উদাহরণ হিসেবে দিতে পারো ট্রেনের গতি, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখি এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। আই হচ্ছে নামের সাথে তুমি বুঝতে পারছো আসলে কি হবে। এখন ঘূর্ণন গতিটা কি? যদি যখন কোনো একটি বস্তু, যদি তোমরা দেখতেছো যেমন এই যে আমাদের মাথার উপরে ফ্যান, আমরা সাইকেল চালাচ্ছি, চাকা ঘুরতেছে, তাহলে কোনো বস্তুর গতি যদি এরকম হয়, যেমন ফ্যান, দেখো ফ্যানের ক্ষেত্রে ফ্যান একটা সিলিং এর উপর এরকম টানতে থাকে, তাই না? তারপরে কি এরকম থাকে, থাকার পরে এরকম থাকার পরে তারা ফ্যানের মধ্যে ঘুরতেছে, তাই দেখো তো এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই জায়গাতে এরকম ঘুরছে না? আবার দেখো সাইকেলের চাকা, এই যে এই জায়গাতে দেখো তো যে যেটাকে বলা হয় আমাদের এক্সেল, যেটাকে আমরা বলি, আর আমরা যেটাকে পেডেল করি, গিয়ার, মোটর সাইকেল, কার, বাস, এবং সবগুলাতে কি চাকার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু এবং প্রত্যেকটা দূরত্ব সেম না? কখনো দেখতেছো যে এই যে যে জায়গাতে আমাদের মেন জিনিসটা থাকে এখান থেকে এই দিকের যে দূরত্ব আর এখান থেকে এই দিকের যে দূরত্ব এটা ছোট বড় হয়? এরকম দেখছো? হয় না, কোনো জায়গাতে এরকম দেখবা না। ফ্যানের ক্ষেত্রে দেখো সুন্দর করে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে তোমরা বলো যে এটা সংজ্ঞা কিভাবে দেবো? যখন কোনো বস্তু গতি এমন হবে, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরবে, তা কি বললাম? যখন কোনো বস্তু যখন কোনো বস্তু যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। আর ঘূর্ণন গতি মানে কি? একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরো এই বিন্দুকে কেন্দ্র করে এই ঘুরতেছে, যে সাইকেল ঘুরতেছে, ঘড়ি কাঁটা ঘুরতেছে, এগুলো সবকিছু কি আমাদের ঘূর্ণন গতি। তেমন কি যেমন ফ্যানের গতি,
সাইকেলের চাকার গতি, যে কোনো গাড়ির চাকার গতি, সাইকেল বা গাড়ির চাকার গতি দিতে পারো, গাড়ি। আবার দিতে পারো ঘড়ির কাঁটা, ঘড়ির মিনিট, সেকেন্ড, ঘন্টার কাঁটা। এগুলো সব কি আমাদের ঘূর্ণন গতির উদাহরণ, বুঝতে পারছো? আশা করি ঘূর্ণন গতি নিয়ে তোমার প্রবলেম হবে না, এবং সে এমসিকিউ তে যদি আসে তাহলে বারবার কয়ের সংজ্ঞা দিতে পারে। সো এই সংজ্ঞাটা একটু ভালো মাথায় রাখো। তবে এই যে ঘূর্ণন গতির বিশেষ রূপ আছে, যেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আবার বিশেষ রূপ আছে, যেটাকে বলি আমরা স্পন্দন গতি। সো আমাদের পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি থেকে প্রশ্ন অনেক বেশিরভাগ এসে থাকে। তা আগে এটা তুলে নাও, তারপরে ওগুলা দেখতেছি। হ্যাঁ, হচ্ছে তোলা হয়ে গেছে, মুছে দিলাম। ওকে, আমরা ঘূর্ণন গতির বিশেষ রূপ পড়বো, সেটাকে বলি। তার আগে আমরা আরেকটা গতি করি। হ্যাঁ, সেটাকে বলবো আমরা চলন গতি। কি গতি? চলন গতি। বলো তো, তোমরাই বলো চলন গতি কাকে বলে, একটু বুঝো। বলো চলন গতি বিষয়টা কেমন? চলন গতি থেকে একটা কথা মনে হবে, যখন ধরো সমান সময় একই দিকে সমান দূরত্ব, এই তিনটা যদি থাকবে, কি হবে? কোন একটি বস্তুর গতি যদি এমন হয় যে সে তার গতিপথের সমান সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। যদি কোন বস্তু 1 নাম্বার সমান সময়ে, 2 নাম্বার একই দিকে, 3 নাম্বার সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুর এই ধরনের গতিকে চলন গতি বলে। একদম সিম্পল একটা উদাহরণ তোমাদেরকে আমি বলি, ঠিক আছে? তোমরা এটা মার্কারের ঢোপ দেখছো, এই মার্কারের এই পুরো এই প্যাকেটে অনেকগুলা কি আছে, অনুপরমাণু আছে, তাই না? এটা পুরো একটা, এখান থেকে এখানে অনেক কিছু আছে। তুমি এখানে রাখো, সাপোজ মনে করো, ঠিক আছে? তুমি যদি এই জিনিসটা ধরো এখানে রাখছো, তার মানে কি, আমরা এই ঢোপটা, এটা ধরো আমাদের একটা টেবিল, ঠিক আছে? ঠিক আছে, ধরো এই টেবিল, সেই টেবিলের উপর আমি একটা, ধরো এই যে এই প্যাকেটটা যদি সরাইতে চাই, তাহলে দেখো তো যে এখান থেকে এতটুকু, এটার কি শেষ বিন্দু, তাই না? এই দূরত্ব ছিল। আমি যদি এই জায়গাতে দূরত্বকে 5 মিটার নিয়ে যাই, এবং সেটা যদি 1 সেকেন্ড সময় লাগে, তা দেখো সমান সময় একই দিকে সমান দূরত্ব। এবং আরেকটা মনে রাখবা যে সকল কণা। এখন দেখো তো যে এই সবগুলোকে যদি আমি এই জায়গাতে নিয়ে যাই, দেখো এর সামনেকার এই অংশ এটা না, আর এইটার এই অংশ শেষ প্রান্ত এটা না,
ধরো এত দূরত্ব 5 মিটার, তাহলে খেয়াল করো যে এতটুক এর দৈর্ঘ্য দিয়ে আছে হচ্ছে আমাদের 2 মিটার। ঠিক আছে, তাহলে এর এই শেষ বিন্দু থেকে দেখো এতটুকু দূরত্ব কতটুকু হচ্ছে, 5 আর 2 7 না, বুঝলি? দেখো এতটুক 5 আর এতটুক 2, তাহলে কত হলো, 7 হলো। আর এই যে সামনেকার এই কোণা, দেখো তো যে এখান থেকে এই যে সামনেকার কোণা এতটুকু, এতটুকু 5 আর এতটুকু 2, তার মানে কি এই দুটোরও কি 7 হচ্ছে না? তাহলে বিষয়টা বুঝো যে এটা কি 1 সেকেন্ডে যাচ্ছে, তার মানে সমান সময়, একই দিকে, মানে কি এই বরাবরই, মানে কি একই দিকে এবং সমান দূরত্ব। দেখো এই বিন্দুটা এই বিন্দুতে গেছে 7 মিটার, আবার এই সামনেকার অংশ এই জায়গাতে গেছে এটাও 7 মিটার, তার মানে কি সমান দূরত্ব, এবং এর মধ্যেকার সকল কোণাই কি সেম দূরত্ব অতিক্রম করছে না? তাহলে বলবো এই বস্তুটার গতিটাই কি হবে, আমাদের চলন গতি। চলন গতির এই কনসেপ্টটা মাথায় রাখবা যে সমান সময়ে একই দিকে সমান দূরত্ব সকল কোণা যদি অতিক্রম করে, তাহলে ওই বস্তুর যে গতি সেই গতিটাকে কি বলবো আমরা, চলন গতি বলবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এরকম তোমরা অহরহ অ্যান্সার দিতে পারো। তাহলে এরা তুলে নাও। আচ্ছা, আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে। বলো এই জিনিসটা বুঝো না এমন কেউ আছো? যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কি দেখবো, পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির একটা বিশেষ। এখন ভাবো পর্যায়বৃত্ত গতিটা কি বললাম, ঘূর্ণন গতির বিশেষ রূপ। আর ভাবো তো ঘূর্ণন গতির সংখ্যাটা তো লিখে দিচ্ছি, পর্যায়বৃত্ত গতির সংখ্যাটা কেমন হতে পারে? বলো, কে পারবা? চলন গতি পড়েছ না, নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পর পর, তারপর আরেকটা কথা হবে, কি কথা বলো তো, এর আগে পড়েছে না, একই দিক থেকে। এই তিনটা জিনিস মনে রাখবা আমাদের পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। কি কি? যখন কোনো একটি বস্তুর গতি, যখন কোনো একটি ঘূর্ণায়মান বস্তুর গতি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট, অর্থাৎ তুমি এটা লিখতে পারো, যখন কোনো একটি ঘূর্ণায়মান বস্তু, পরেও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, যখন কোনো একটি ঘূর্ণায়মান বস্তু নির্দিষ্ট বিন্দুকে, কি বললাম, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এটার একটা উদাহরণ দেবে তাহলে ভালোভাবে বুঝতে পারবো। অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে আমরা কি বলবো, পর্যায়
বৃত্ত গতি বলবো। কিভাবে? ধরো সাপোজ এটা কি তোমার ঘড়ি না, সবচাইতে ঘড়ির যে কাঁটাটা আছে বড় কাঁটা সেটাকে বলে আমরা সেকেন্ডের কাঁটা। এখানে 12, এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখো তো এই ঘড়িতে আমাদের যে ঘন্টার কাঁটা থাকে, ধরো আমি এই বিন্দুটাকে এখন হচ্ছে যে ধরে নিচ্ছি। প্রথম কথা, নির্দিষ্ট বিন্দু এটা নির্দিষ্ট সময় পর পর বলতো এই পুরোটা একটা চক্কর দিতে কয় সেকেন্ড লাগবে? 60 সেকেন্ড লাগবে। তাহলে প্রতি 60 সেকেন্ডে একবার করে এই নির্দিষ্ট বিন্দুকে 60 সেকেন্ড পর পর মানে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, দেখো তো যে এই পথ থেকে একবার গেল, তারপরে কি এই বিপরীত পথে কখনো আসবে? আসবে না। তার মানে কি এরপর এবার চলবে না 60 সেকেন্ড পর পর? তার মানে কি দেখো, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে ওই বস্তু গতিটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। আবার এটা কি একটা ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির বিশেষ রূপ হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি, যে তার গতিপথে নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে এমন বস্তু গতিটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। এরকম আরো উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তোমরা নিজেরা একটু মানে ভেবে চিন্তে বের করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা পর্যাবৃত্ত গতিটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যদি বলো যে পর্যাবৃত্ত গতি পৃথিবী সূর্যকে কেন্দ্র করছে, তাই না? পৃথিবী, ধরো এটা হচ্ছে কি সূর্য। দেখো তো যে এই যে পৃথিবীটা কি ঘুরতেছে না, দিন এবং রাত হচ্ছে, কি হচ্ছে? দিন এবং রাত হচ্ছে। আচ্ছা, এই চিত্রটা আমি এটা মুছে দিয়ে একটু বোঝাই এই বিষয়টা। সূর্য এবং ধরো এটা হচ্ছে কি আমাদের সূর্যমামা। এখন আমাদের পৃথিবী নামক গ্রহটা এখানে আছে, এটা কি আর্থ, ইদার পোষণ, আর এটা হচ্ছে মুন। মুন মানে, আচ্ছা মুন না, এটা হচ্ছে সান, সরি এটা সান, আর এটা আর্থ মানে পৃথিবী। এখন দেখো এই পৃথিবী এই সম্পূর্ণ এই পথ ঘুরে আসতে কতদিন সময় লাগে? 365 দিন। মনে রাখো, শুধুমাত্র এই যে ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে হয় তাহলে সেদিনকে একটা দিন বেশি লাগে, কিন্তু সেটাও কি প্রতি 4 বছর পর পর একটা নির্দিষ্ট সময় মেনটেন করে না? তার মানে কি ওটাও কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা বিন্দু, সেটা কি সূর্য কেন্দ্র করে একই দিক থেকে এইভাবে তো ঘুরে। কখনো কি যে পথে ঘুরতেছে তার উল্টা পথ থেকে আবার ঘোরা শুরু করবে? হবে না তো। আবার দেখো এই যে পৃথিবীটাকে আমাদের এই যে চাঁদ, মুন, এটাও ঘুরছে এর এই গতিপথে। নাকি এই যে আমাদের এই দূরত্বটা কি নির্দিষ্ট না? তাহলে নির্দিষ্ট বিন্দু কি পৃথিবী নির্দিষ্ট সময় পর পর দিন মানে কবে বলতো? আমাদের আরবি মাসটা কি দেখো না, যে চাঁদ উঠে চাঁদ ডুবে যায় একটা নির্দিষ্ট সময় মেনটেন করে। তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর চাঁদ আস্তে আস্তে বড় হয় আবার ছোট হয়, যেটা আমরা দেখি আর কি। তো মাথায় রাখো যে এই যে সকল গতিগুলো একটা নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে বস্তুর ওই ধরনের গতিটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। তাহলে এখন এরকম অহরহ আরো অনেক আছে পর্যাবৃত্ত গতির উদাহরণ যেটা আমরা পাবো। এই পর্যাবৃত্ত গতি আবার দুই ধরনের হয়, স্থানিক পর্যাবৃত্ত গতি এবং কালিক পর্যাবৃত্ত গতি। কি বললাম? স্থানিক। তাহলে পর্যাবৃত্ত গতি আমাদের কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কালিক, কালিক পর্যাবৃত্ত গতি যেটাকে বলা হয়, আচ্ছা এখানে লিখি কালিক পর্যাবৃত্ত, আর আরেকটা হচ্ছে কি স্থানিক। কালিক কথা দ্বারা কি বুঝতেছো? কালিক মানে কি কাল, কাল মানে কি সময়। তবে দেখো কালিক, কালিক দ্বারা বুঝতে আমরা কাল, আর কাল দ্বারা বুঝতেছি আমরা কি সময়। তাহলে কোন একটা বস্তু যদি সময়ের উপর নির্দিষ্ট সময় পর পর যদি ওই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেটাকে আমরা কি বলবো?
কালেক্ট পর্যাবৃত্ত গতি। আর স্থানের সাপেক্ষে, যেমন কারেন্টের খুঁটিগুলা দেখবা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এগুলা থেকে আমাদের দেয়া থাকে। এরকম ভাবে দেওয়া থাকে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর। আমার শার্টের বোতাম দেখো এরকম থাকে, এই বোতাম গুলা কি এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম, এরকম কি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে দেওয়া থাকে না? তার মানে এগুলাকে বলবো হচ্ছে আমরা স্থানিক, এগুলাকে কি বলবো আমরা? স্থানিক পর্যাবৃত্ত গতি। আর এগুলাকে কি বলবো? সময় সাপেক্ষে এটাকে বলবো কালিক পর্যাবৃত্ত। তার মানে আশা করছি তোমাদের পর্যাবৃত্ত গতি নিয়ে আর সমস্যা ফেস করার কোনো উপায় নেই, তুমি তো খালি বুঝে থাকবো। আচ্ছা তুলে নাও। বলতো এটার নাম কি দিলাম? বিদ্যুতের খুঁটি। এটা কি? শার্টের বোতাম। এটা কি? গ্রহ উপগ্রহ গুলা, সৌরজগৎ, এগুলা ঘড়ির কাঁটার গতি। তাহলে আশা করছি তোমরা স্থানিক এবং কালিক পর্যাবৃত্ত গতি বুঝছো। তাহলে আমি এটা মুছে দেবো। ওকে, তাহলে মুছে দিলাম। এবার আমরা আরেকটা দেখবো। হ্যাঁ, সেটাকে বলবো সরল স্পন্দন গতি বা সরল সন্দিত গতি। সরল সন্দিত গতি অথবা স্পন্দন গতি, কিন্তু হচ্ছে একই। এটাকে ইংলিশে বলা হয় SHM। কি বলা হয়? SHM মানে কি? সিম্পল হারমোনিক। আর এম দ্বারা মোশন। তার মানে কি? সিম্পল হারমোনিক মোশন, সিম্পল সরল ছন্দিত গতি বা সরল স্পন্দন গতি। তো এই SHM, এই সরল স্পন্দন গতি বা স্পন্দন গতি বা সরল ছন্দিত গতি, এটাও কি আমাদের পর্যাবৃত্ত গতির একটা বিশেষ রূপ। কিসের? পর্যায়বৃত্ত গতির বিশেষ রূপ। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? একটি নির্দিষ্ট, আচ্ছা আমি একটু এটা মুছে দিয়ে দুটি একটু পাশাপাশি লিখে দিই, তাহলে বুঝবা। আমি এই পাশে লিখি যে পর্যায়বৃত্ত গতি আর হচ্ছে কি স্পন্দন গতি। ঠিক আছে? দেখা যাচ্ছে যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কি বলেছিলাম? একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি বলবো। স্পন্দন গতির ক্ষেত্রেও সেম, একটি নির্দিষ্ট বিন্দুকে
নির্দিষ্ট সময় পর পর যে নির্দিষ্ট সময় আছে না, সেই নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই নির্দিষ্ট দিকের বিপরীত দিক হতে অতিক্রম করলে। তার মানে কি, দেখো এইটা এইটা সেম, এটাও সেম, নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ওই নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই নির্দিষ্ট দিকের বিপরীত দিক হতে অতিক্রম করবে। নির্দিষ্ট দিক থেকে যদি অতিক্রম করে তাহলে যে ওই বস্তুর গতিটাকে আমরা কি বলবো, স্পন্দন গতি। তাহলে হতে অতিক্রম করলে ওই বস্তুর গতিকে আমরা কি বলবো, স্পন্দন গতি বলবো। তো বুঝতে পারছো তো, এটার মধ্যে শুধু পার্থক্য কি এই 3 নাম্বার পয়েন্টে, তাই না? দেখো তাহলে এখানে দেখো তো যে কেমন হবে। ধরো একটা পেন্ডুলাম, ঠিক আছে, আচ্ছা এটা ধরো বব, ঠিক আছে, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, এটার ভর আছে এম, এন্ড এই যে একটা নির্দিষ্ট বিন্দু, না এটা একটা নির্দিষ্ট বিন্দু 1 নাম্বার, একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো এটা হচ্ছে যে 2 সেকেন্ড, এই সম্পূর্ণ ধরো এখান থেকে যাবে আবার এই দিকে এতটুকু সময়, তাহলে 2 সেকেন্ড। তাহলে এর গতিপথের এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে এখানে আসলো 1 সেকেন্ড, তাহলে এদিকে যাইতে 0.5 সেকেন্ড, আবার এই বিন্দুতে আসতে 0.5 সেকেন্ড, আবার এইদিকে যাইতে কত, 0.5 সেকেন্ড, আবার এই বিন্দুতে আসতে 0.5 সেকেন্ড, তাহলে টোটাল 2 সেকেন্ড। তার মানে কি, বিষয়টা এরকম না যে ধরো আমি এই বস্তুটাকে এখান থেকে ছেড়ে দিলাম, দেওয়ার পর এই বিন্দুতে গেল 1 সেকেন্ড, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো 1 সেকেন্ড, টোটাল কত সেকেন্ড হলো, 2 সেকেন্ড। আবার এটা যদি আমরা পুরোটা যদি ধরি যে এখান থেকে যাইতে এইখানে এবং এখান থেকে এখানে আসতে যদি পুরোটা 1 সেকেন্ড হয়, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে সময় লাগবে 0.5 সেকেন্ড, আর এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে সময় লাগবে আবার এই পথে লাগবে 0.5 সেকেন্ড, তাহলে এই টোটাল হবে 1 সেকেন্ড। এটাই এই 3 নাম্বার পয়েন্ট দ্বারা বোঝানো হয়েছে। তাহলে বুঝো আমাদের ঘূর্ণন গতি বিশেষ রূপ পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ স্পন্দন গতি। এখন এখানে প্রশ্ন আছে যে পৃথিবীর গতি তোমার পর্যাবৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। আবার প্রশ্ন আসতে পারে এখান থেকে যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। খ নাম্বারে দেয়। আবার দিতে পারে যে সকল স্পন্দন গতি ঘূর্ণন গতি, সকল ঘূর্ণন গতি স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করো। আবার আসতে পারে সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি, সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নাই, ব্যাখ্যা করো। সো এখান থেকে এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। কি বললাম, আচ্ছা বুঝছো তো, এটা পেন্ডুলাম। আরেকটা আছে একদম সহজ একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ঘড়ি। ঘড়ির কাঁটা হচ্ছে দেখো না অনেকটা সেকেন্ড ব্লক থাকে, যে এটা হচ্ছে আমাদের ঘড়ি, ঘড়ির এখানে একটা সেকেন্ডের কাঁটা থাকে, যেটা হচ্ছে কি এইভাবে এইভাবে যাওয়া আসা করে কি আমাদের সেকেন্ড দেয়, এটাকে বলে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক, বুঝছো? তাহলে বুঝতে পারছো যে আমাদের পর্যাবৃত্ত গতিটা কেমন, ওটার বিশেষ স্পন্দন গতিটা কেমন, আবার ঘূর্ণন গতির যে বিশেষ পর্যাবৃত্ত গতি সেটা কেমন। তাহলে দেখো যে বিষয়টা কিভাবে আসছে।
যে আমাদের ঘূর্ণন গতি এটার বিশেষ রূপ হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ হচ্ছে স্পন্দন গতি। তাহলে এটা তো বলতে পারো সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। আবার সকল পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়। আবার সকল স্পন্দন গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল স্পন্দন গতি মানে সকল ঘূর্ণন গতি স্পন্দন গতি নয়। তাহলে আমি একটা শুধু প্রশ্ন ধরো লিখে দেব, তোমাকে এখানে বলা হলো সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ব্যাখ্যা করো। ঠিক আছে, আর আমি একটু মুছে দিই। হ্যাঁ, এই পাশটা তোলা হয়েছে। আচ্ছা, আমি উপরে মুছে দিই, এটা মুছে দিই। আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নাই। ব্যাখ্যা করো। তার মানে কি দেখো তো, যে পৃথিবীর গতি কি, পৃথিবী এই যে পৃথিবী ধরো এটা হচ্ছে সূর্য, এটা কেন্দ্র করে পৃথিবী হচ্ছে, এটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে না? এ কি কখনো অর্ধেক সময় এদিকে বা অর্ধেক সময় এদিকে যাচ্ছে না তো? তার মানে কি ওটা স্পন্দন গতি না, কিন্তু পর্যাবৃত্ত গতি। প্লাস এই কথাটাই তোমাকে পর্যাবৃত্ত গতি এটা এগুলো যখন লিখবা, এই দুইটার কথা তো একই ধরনের। তুমি যে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি দুইটা সংজ্ঞা দিয়ে দেবা, দিয়ে তখন বলবা যে এই কারণে এই হয়ে গেল। আশা হচ্ছে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তুলে নাও। আগের গুলো তুলে নিয়েছো না? ওকে। তাহলে এই গতি রিলেটেড আশা করছি প্রশ্ন, এমসিকিউ আর ক বিভিন্ন প্রকারের যে গতি ক নাম্বারে যদি আসে তাও পারবা, যদি তোমাদেরকে এমসিকিউ তে প্রশ্ন করে তাও পারবা, আবার যদি তোমাদের খ নাম্বার দেয় আশা করছি তাও পারবা। কারণ নিয়ম বলে দেয় যে নিচের পর্যাবৃত্ত গতি সম্পর্কে নিচের কোনটি সঠিক অথবা কোনটি সঠিক নয়, কোনটি সঠিক বহুপদী যেটাকে বলে, যে তিনটা বৈশিষ্ট্য দিয়ে থাকবে। আবার যাদের তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা মিসিং দিয়ে থাকতে পারে, অথবা তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা দিল বাকি দুটো দিল না, তাহলে নিচের কোনটি এক, এক ও দুই, দুই, দুই ও তিন, নাকি এক, দুই, তিন এরকম দিতে পারে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। আশা করছি বিভিন্ন প্রকার গতির এই কনসেপ্ট বেশিটা তোমরা ভালোভাবে বুঝছো। তো আজকে এই পর্যন্তই। এই বিষয়টা এই টপিকসের উপর যত এমসিকিউ ক খ এই টাইপ যত প্রশ্ন পার তোমরা প্র্যাকটিস করবা, করার পরে কোনো বিষয়টা যদি না বুঝো, কোথাও কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এবং তোমাদের পড়তে বসে ইনস্ট্যান্ট যখন কোনো প্রবলেম ফেস করবা, তখন মনে হতে পারে যে পরবর্তীতে তোমরা ভুলে যেতে পারো যে আসলে আমার কি প্রবলেম ছিল। তা কি করবো জানো, সাথে সাথে ওই প্রবলেমটা খাতায় লিখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবা। তাহলে কি হবে যে আমি দেখা যাচ্ছে আমি ওই প্রবলেমটা তখন সলভ করে দিতে পারবো। কিন্তু তুমি যখন পড়তে পড়তে মনে হচ্ছে যে থাক ভাইয়ের কাছে যা, তখন প্রশ্ন করবো নি, তখন কি হবে দেখা যাচ্ছে তুমি পড়াটা শেষে তুমি ভুলে গেছো, তোমার পরের দিন পড়তে আসলো, বা দেখা যাচ্ছে যে তোমার পড়ার সময়তে আমাকে পড়া জিজ্ঞেস করতে ভুলে গেলে, আবার কোনো একদিন পড়তেছো তখন মনে হচ্ছে। তাহলে কি কাজ করবা, এটা পড়বা, পড়তে পড়তে যখন কোনো প্রবলেম ফেস হবে সাথে সাথে খাতায় লিখে ফেলবা, লিখে ওইটা আমাকে হোয়াটসঅ্যাপ করবো। আমি আশা করবো নেক্সট ক্লাসে তখন তোমার এই প্রবলেমটা আমি তোমাকে বুঝাই দিতে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো।